আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম স্কিল হাব বাংলাদেশ পডকাস্টের 6th এপিসোডে। আমি খালিদ্দিন কামাল, আজকের প্রোগ্রামের মডারেটর। আমাদের এই পডকাস্টে আজকে যিনি অতিথি হিসেবে আছেন, উনি একজন ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালট্যান্ট। উনি একটি স্বনামধন্য লোকাল কনগ্লোমারেট আকিজ রিসোর্সে আছেন। নেক্সট জবস নামে কনসার্নে উনি চিফ বিজনেস অফিসার হিসেবে কাজ করছেন। উনি শোয়েব হোসাইন। শোয়েব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আ আজকের প্রোগ্রামটা আসলে খুব একটা ইম্পোর্টেন্ট টপিক নিয়ে। অ্যাজ ইউ অলরেডি নো, আপনি ওই এরিয়াতেই কাজ করছেন। আমাদের আজকের প্রোগ্রামের থিম হচ্ছে আনএমপ্লয়মেন্ট সিনারিও ইন বাংলাদেশ অ্যান্ড দ্য রোল অফ প্রাইভেট সেক্টর। এবং আপনি প্রাইভেট সেক্টরে ক্যারিয়ার ডেভেলপমেন্ট এরিয়াতে প্রায় অনেকদিন ধরে কাজ করছেন। সম্ভবত প্রায় ২০ বছর ধরে। অ্যান্ড ইউ হ্যাভ বিন ওয়ার্কিং ইন ওয়ান অফ দ্য টপ ক্যারিয়ার ডেভেলপমেন্ট পোর্টাল। এখন আরেকটা নতুন জায়গায় আপনি কাজ শুরু করেছেন। আমরা আপনার কাছ থেকে অনেক কিছু জানতে চাইব। ওয়েল আমি ট্রাই করব যে বেসড অন মাই এক্সপেরিয়েন্স অ্যান্ড নলেজ যদি কোনো শেয়ার করতে পারি কোনো কিছু। অ্যান্ড থ্যাংকস ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ১ম এই শোয়েব ভাই আমরা জানতে চাই আমাদের দেশের আনএমপ্লয়মেন্ট স্ট্যাটাস অথবা সিনারিওটা এখন কি অবস্থা? ওয়েল এইটার এক্সাক্ট ফিগার আসলে বলা কঠিন। বাট রিসেন্ট যে সার্ভে গুলা অ্যান্ড রিসেন্ট ডেটা গুলা পাবলিশ হইছে বিভিন্ন নিউজ পেপার অ্যান্ড আদার্স এরিয়াতে। বেসড অন দ্যাট এই মুহূর্তে বাংলাদেশের ৬০ লাখ প্লাস আনএমপ্লয়মেন্ট। এর মধ্যে শিক্ষিত বেকারের সংখ্যাই অলমোস্ট ৫০ লাখস। সো এইটার একটা ওই সেম রিপোর্টে একটা কথা ছিল যে, যত বেশি শিক্ষিত তত বেশি বেকার। দ্যাট মিনস এই শিক্ষিতর হার বলতে ৮ পাস প্লাস থেকেই কনসিডার করা হয়েছে এখানে। বাট এখানে দেখা যাচ্ছে যারা পোস্ট গ্রাজুয়েট যারা, তাদের বেকারের সংখ্যা বেশি। এটা ইস অ্যারাউন্ড ৪০ লাখস। সো এইখানে আমাদের দেশের এই এডুকেশন সিস্টেমটার একটা প্রবলেমের কারণেই এই বেকারত্বটা বেসিক্যালি তৈরি হচ্ছে এখানে। ওকে, অনেকে এটাও বলে যে আমরা যেটা অনেকেই পাবলিক মানে আমাদের ইন্ডাস্ট্রি অথবা কোম্পানিগুলা যেভাবে চায়, এডুকেশন সিস্টেম অথবা ইউনিভার্সিটি সেভাবে দিতে পারে না। দেয়ার ইস a গ্যাপ। রাইট। আপনি খুবই পারফেক্টলি বলেছেন যে আ ইন্ডাস্ট্রি অ্যান্ড একাডেমিয়া কোলাবরেশন। নাও এইটা অনেকেই এই কথাগুলো এখন বলার চেষ্টা করছে যে এটা আসলে আরো অনেক আগেই দরকার ছিল। বিকজ আমাদের এমন কিছু সাবজেক্ট এখনো পড়ানো হয় আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে। সেই সাবজেক্টগুলো আসলে রিয়াল ফিল্ডে আসলে খুব বেশি কাজে লাগে না। হ্যাঁ, এবং সেইখানে আসলে মানে এমন কিছু সাবজেক্ট আছে তারা আসলে কর্পোরেট হাউসে এসে এইটার ব্যাপারে এসে তারা কি কাজ করে আমার আসলে I have no idea. সো আমার কাছে মনে হয় অ্যান্ড এট দ্য সেম টাইম ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন গুলার উচিত কর্পোরেট হাউসের সাথে একটা স্ট্রং কোলাবোরেশন তৈরি করা এবং তাদেরকে স্টুডেন্ট লাইফ থেকেই তাদের ইন্ডাস্ট্রি ভিজিট অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাক্টিভিটি গুলার আ তৈরি করা। এট দ্য সেম টাইম আমি বলব যে কর্পোরেট হাউসগুলোরও কিছু দায়বদ্ধতা এই ক্ষেত্রে আছে। তারা সবসময় গ্র্যাজুয়েট এমপ্লয়ি চায় এবং তারা গ্র্যাজুয়েশন না থাকলে তারা রিক্রুট করবে না। সো এই জায়গা থেকে বের হওয়ার জন্য তারাও পার্ট টাইম জব অ্যান্ড কিছু প্রজেক্ট বেসড জব অথবা খণ্ডকালীন ২ মাস ৩ মাসের জন্য জব অফার তারা করতে পারে। তো সেই ক্ষেত্রে কোম্পানিগুলোও উপকৃত হবে। এট দ্য সেম টাইম জব সিকাররাও তারা একটা এক্সপেরিয়েন্স গেদার করতে পারবে বিফোর এন্টারিং দ্য রিয়াল জব মার্কেট। আপনি একটা ভালো ইনফরমেশন দিয়েছেন এই যে পার্ট টাইম জব বা শর্ট টার্ম অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট বেসড যে জবগুলো। আ এই ক্ষেত্রে আবার এটাও আপনি বলেছেন যে আসলে যে ধরনের স্কিল অথবা যে রিকোয়ারমেন্ট গুলো দরকার ইন আ ডিফারেন্ট কোম্পানিজ সেটা ইউনিভার্সিটি কানেক্ট করতে পারছে না বিকজ ওই ধরনের কোলাবোরেশন নেই। তো আপনার মতে একজন ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট পাস করার পর তার কি ধরনের স্কিল থাকা উচিত? ওয়েল আমার কাছে মনে হয় যে এইটা আরো আগে থেকেই তার তৈরি করা উচিত। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার থেকেই একটা স্টুডেন্টের উচিত। আমাদের দেশে যেটা হয় when I was a student আমরা কি করি? আমরা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার আমরা কোনরকম হাসি তামাশা করে কাটায় দেই। থার্ড ইয়ারে এসে আমরা প্ল্যান করি যে ওকে এনাফ ইস এনাফ। আমরা এবার রিয়াল মার্কেটে যাবো এবং রিয়াল মার্কেটে যাওয়ার জন্য আমাদেরকে বিভিন্ন প্রিপারেশন নিতে হবে। বাট তখন আসলে অনেক দেরি হয়ে যায়। বাট আ সবচেয়ে বড় বা সবচেয়ে নেসেসারি বিষয়টা হলো যে আমি যখন ফার্স্ট ইয়ারেই ভর্তি হব, তখন আমি সবাইকে সাজেস্ট করি এভাবে যে তখন আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করে রাখবো। অ্যান্ড প্রতি মাসে আমি ১ম দিকে মাসে বা ৩ মাস পর আমি আমার প্রোফাইলটাকে আপডেট করার চেষ্টা করব। যেই কোয়ার্টারে অথবা মাসে আমরা দেখব যে আমার
কোনো একটা ডট হলেও আমি দিতে পারি নাই আমার সিভিতে। দ্যাট মিনস আমি আমার আসলে গোল বা আমার যে আল্টিমেট টার্গেট সেখানে আমি যেতে পারছি না। এভাবে যদি কেউ একজন ২ বছর কন্টিনিউয়াসলি ট্রাই করে, বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি এগুলোতে ইনভলভ হয়, তার সিভিটা আস্তে, আস্তে রিচ হতে থাকবে। সো সে ইউনিভার্সিটি থাকাকালীন সময় থেকেই সে আসলে কিছু অ্যাক্টিভিটি করার সুযোগ পাবে বা এক্সপেরিয়েন্স গ্যাদার করার সুযোগ পাবে। এবং ফাইনালি যদি কোথাও সে এক্সপেরিয়েন্স গ্যাদার করতে নাও পারে, আফটার গ্র্যাজুয়েশন তার কিন্তু একটা ভালো পারফেক্ট সিভি থাকবে, তার কিছু এক্সপেরিয়েন্স থাকবে এবং সে জব মার্কেটের জন্য একদম প্রিপেয়ার হয়ে মার্কেটে নামবে। ও ফ্যান্টাস্টিক। শোয়েব ভাই, তাহলে স্টুডেন্টদের জন্য এই ধরনের কাউন্সেলিং গুলো যেটা আপনি বললেন কারেক্টলি, বাট তাদেরকে এই মেসেজটা দেওয়ার জন্য কি কোনো প্ল্যাটফর্ম বা কোনো প্রোগ্রাম থাকা উচিত বলে মনে করেন? আমাদের দেশে আসলে এইটা একটা বড় গ্যাপ। আমাদের দেশে এরকম ফরমাল কোনো ইনস্টিটিউশন নাই যেখানে বোঝানো হয় যে তোমার ক্যারিয়ার গোল কি হবে, ক্যারিয়ার পাথ কি হবে। আমি দেখছি যে ইন্ডিয়াতে অ্যান্ড ইভেন ইউরোপে তো অফকোর্স যে শিক্ষা নামে ওরা একটা যা বা প্রতিষ্ঠান আছে, তারা গাইড করে আপনাকে কিভাবে তারা এই কোন সেগমেন্টে যাবে। ফর এক্সাম্পল, আপনি বড় হয়ে সায়েন্টিস্ট হতে চান অথবা ডক্টর হতে চান অথবা বড় কর্পোরেট হাউসের সিইও হতে চান। তো সেইটার জন্য আপনার ক্লাস 9-10 থেকেই আপনার একটা প্রিপারেশন আছে। যে আমি এইখান থেকেই বা আমার বাচ্চাকে আমি সায়েন্টিস্ট বানাতে চাই। সো দ্যাট আমাকে এইখান থেকেই তার প্ল্যান করতে হবে। তাকে রিসার্চ করতে হেল্প করতে হবে। তার একাডেমিক কোন দিকে যেতে হবে। তাকে সায়েন্স পড়তে হবে অবশ্যই। সো দেখা গেছে যে আমরা চিন্তা করতেছি ছেলে-মেয়েকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবো অথচ আমি কমার্সে দিয়ে দিলাম। সো এরকম মিসম্যাচ আমাদের দেশে আছে। সো এই প্রপার গাইডলাইনটার আসলে বাংলাদেশে কোনো ফরমাল প্রতিষ্ঠান নাই। তো সেই ক্ষেত্রে আমরা লাস্ট 20 ইয়ার্স আমি যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টদের সাথে ওয়ার্কশপে বিভিন্ন সেমিনারে যাই, আমি তখন তাদেরকে ২ টা পরামর্শ দেই। একটা পরামর্শ হলো যে, ফার্স্ট অফ অল ইউ ফোকাস ইউর গোল। একাধিক ফোকাস নিয়ে থাকলে আসলে আল্টিমেটলি কোনটাই হয় না। ওই যে একটা বিখ্যাত একটা কথা আছে বা একটা YouTube এ হয়তো দেখতে পাবেন যে, আমি যদি আপনাদেরকে ৫ টা কলম ছুঁড়ে মারি, আপনার যদি কোন টার্গেট না থাকে আপনি একটাও ধরতে পারবেন না। বাট আমি যদি বলি যে আপনি ক্যাচ দ্য রেড ওয়ান, আপনি যদি রেডটাই ধরার টার্গেট নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি রেডটা ধরতে পারবেন। বাকিগুলো হয়তো পড়ে যাবে। সো আপনাকে ১ম এ গোল সেট করতে হবে। সেই গোল অনুযায়ী আপনাকে ফার্স্ট ইয়ার থেকে আপনাকে কানেক্ট করতে হবে। আপনাকে একটা ফার্স্ট ইয়ারে গিয়েই আপনার নাম, বাবার নাম, এসএসসি, এইচএসসি দিয়ে একটা সিভি বানায় ফেলতে হবে। প্রতিদিন আপনি অ্যাক্টিভিটি করবেন আর আপনার সিভি গুলা রিচ হতে থাকবে এবং আপনি প্ল্যান করবেন যে আমি প্রতিদিন প্রতি মাসে বা ১ম দিকে কোয়ার্টারলি, পরে মান্থলি, তারপরে উইকলি আমি এটাকে ডেভেলপ করার চেষ্টা করব। অ্যান্ড ফাইনাল ইয়ারে এসে আপনি দেখবেন যে অ্যা অনেক কিছু করতে পারবেন বা আপনার একটা পারফেক্ট একটা সিভি হয়ে আপনার দাঁড়াবে। সাথে, সাথে যারা কর্পোরেট হাউসে আসতে চান স্পেশালি প্রাইভেট সেক্টরে, তারা আমি তাদেরকে বলব টিউশনির থেকে ফোকাসটা একটু কমিয়ে কর্পোরেট হাউসের বিভিন্ন ব্র্যান্ড প্রমোটার, বিভিন্ন খণ্ডকালীন চাকরি, বিভিন্ন ডে লং জব অ্যান্ড বিভিন্ন অ্যাক্টিভিটি কর্পোরেট হাউসগুলা করে থাকে এই টাইপের স্টুডেন্টদেরকে নিয়ে প্রত্যেকটাতে পার্টিসিপেট করা। যেখানে ওয়ার্কশপের খোঁজ পাওয়া সেখানে চলে যাওয়া, যেইখানে একটা ক্যারিয়ার রিলেটেড গাইডলাইনস হবে সেখানে গিয়ে পার্টিসিপেট করা অ্যান্ড দেন সিভিতে এগুলো এড করা। সো এভাবে করতে থাকলে অনেকে বলে যে, "ভাই আমি তো ফরমালি চাকরি করি নাই। আমি কি সিভিতে এড করব?" সে যে একটা ওয়ার্কশপে গেছে, সে একটা একদিনের একটা কোনো একটা ইভেন্ট পার্টিসিপেট করছে, সেগুলো সে সিভিতে এড করবে। কারেক্ট। অ্যান্ড এমপ্লয়াররা দেখে যে যখন আমরা শর্টলিস্ট করার পরে যখন আমরা কাউকে ইন্টারভিউর জন্য ডাকি, আমরা আ সবাইকেই ধরেন ডাকছি বিবিএ ইন মার্কেটিং, মেজর ইন মার্কেটিং, সিজিপিএ 3.50। সো ৫ জনকেই ডাকছি আমি সেম কোয়ালিফিকেশন এর। এখন আমি তাকে জিজ্ঞেস করি ১ম এ, "ভাই ৫ জনকে ডাকছি সবাই সেম কোয়ালিফিকেশন এর। তোমার এর বাইরে কি আছে? এর বাইরে কি আছে?" তখন সে যদি বলে, "আমি ২ টা ওয়ার্কশপে পার্টিসিপেট করেছি, আমি একটা স্পোর্টস এর অর্গানাইজ করেছি, আমি ওই কোম্পানির ব্র্যান্ড প্রমোটর হিসেবে ২ দিন কাজ করেছি, আমি এই অর্গানাইজেশনের একটা ৩ ঘন্টার একটা কাজ করছি।" সো সেটাও কিন্তু তাকে আ আগায় রাখবে কম্পেয়ার উইথ দ্যা আদার্স যারা পার্টিসিপেন্ট থাকবে। আপনি সুন্দর একটা কথা বলেছেন। এই যে স্টুডেন্ট লাইফ থেকেই স্টুডেন্টদের কর্পোরেট ওরিয়েন্টেশন যে প্র্যাকটিসটা, এটা যদি সে করতে পারে, তাহলে যখন সে অ্যাকচুয়ালি জব মার্কেটে যাবে, কাজ শুরু করে দিবে, সে কি ধরনের আসলে হেল্প পেতে পারে?
ওকে। এইখানে একটা জিনিস আপনি জানেন যে আমরা আকিজ রিসোর্স এর একটা নতুন কনসার্ন নেক্সট জবস থেকে আমরা একটা ক্যারিয়ার পোর্টাল বাজারে ছাড়ছি। সো ফর দ্য ফার্স্ট টাইম আমরা এই স্টুডেন্টদেরকে নিয়ে আমরা স্পেশাল একটা ক্যাটেগরি ডেভেলপ করার চেষ্টা করতেছি। যেইখানে বেসিক্যালি থাকবে যে কারো কোনো এক্সপার্টিজ আছে লাইক আমি ভালো গ্রাফিক্স এর কাজ জানি। আমি এটা Upwork এর মতো বা অন্যান্য বিদেশি সাইটের মতোই কাইন্ড অফ যে আমি ওইখানে পুশ করে দিব। আমার একটা প্রোফাইল ক্রিয়েট করে দিব যে আমি এক্সপার্ট ইন গ্রাফিক ডিজাইন অথবা আমি একজন সিনেমাটোগ্রাফার অথবা আমি একজন ভালো ফটোগ্রাফার অর যে অ্যাক্টিভিটি জেনারেল যেকোনো কিছুতেই সে এক্সপার্টিস আছে তার। সো কোম্পানিগুলাও আবার অনেক সময় চায় যে সে একজন ফুল টাইম এমপ্লয়ি হায়ার করব সেই এক্সপেন্সেস ছোট অর্গানাইজেশন গুলা তার হয়তো সেই বাজেটটা নাই। তখন সে চিন্তা করে আমার ১০ টা ক্রিয়েটিভ করতে হবে। ওকে, সে ভালো গ্রাফিক ডিজাইনার আমি তাকে দিয়ে দিলাম। সে তো ওইখান থেকে কিছু আর্ন করতে পারল এবং সেইটাও সে তার সিভিতে এড করতে পারল। সো এইভাবে আমরা একটা নতুন আলাদা একটা সিস্টেম ক্রিয়েট করার চেষ্টা করতেছি নেক্সট জবস এ একটা আলাদা ক্যাটেগরি বানিয়ে যেখানে পার্ট টাইম জবকে আমরা খুবই প্রমোট করব। আচ্ছা। স্টুডেন্টদের খণ্ডকালীন জব, উইকলি জব, ডে ওয়াইজ জবকে আমরা খুবই প্রমোট করব এবং ইন্ডাস্ট্রি বেইস কিছু অ্যাক্টিভিটিকে আমরা খুবই প্রমোট করব। লাইক ধরেন আকিজের যে কনসার্ন গুলো আছে সেগুলার সেই ইন্ডাস্ট্রিতে গিয়ে ৩ দিন, ৪ দিন বা ৩ মাস, ৬ মাস কাজ করার জন্য স্টুডেন্ট থাকা অবস্থায় যেন সে করতে পারে এগুলাকে আমরা ব্যাপকভাবে এক্সপোজ করার চেষ্টা করব। ফ্যান্টাস্টিক। এটা আসলে ওভাবে আগে মনে হয় কেউ করেনি। আমারও জানা নাই যে এরকম কেউ করে। আপনাদের এই চমৎকার ইনিশিয়েটিভ, এটা আপনারা কিভাবে কমিউনিকেট করছেন? ওয়েল আমরা আসলে এখনো একটু বেটা টেস্টিং লেভেলে আছি। আচ্ছা। অ্যাজ ইউ নো যে আমাদের লাস্ট মান্থে আমাদের সফট লঞ্চিং হয়েছে। সো আমাদের এটা ডেভেলপাররা এটা সিস্টেমটা ডেভেলপ করেছে এবং আমরা প্রত্যেকটা ইউনিট যেগুলো আমি বললাম, এর বাইরেও আরো অন্যান্য আমরা আসলে এটাকে যে ক্যারিয়ার পোর্টাল বলতেছি, এর মূল কারণ হলো যে এটা শুধু জব সিকার অ্যান্ড এমপ্লয়ার এর যে কানেক্টিভিটি এইটাই শুধু করবে না। এটা জব সিকারদেরকে একটা পুরা তার লাইফস্টাইলকে, পুরা তার ক্যারিয়ারকে গাইড করবে। লাইক সে এসএসসি পাস করার পর থেকে সে একদম রিটায়ারমেন্ট পর্যন্ত সে কি কাজ করবে তার প্রত্যেকটা দিক নির্দেশনা আমাদের এখানে থাকবে। যেটা আমি এতক্ষণ আলাপ করলাম যে পার্ট টাইম জবে থাকবে, উম ইন্ডাস্ট্রি বেস কাজ করার ব্যাপার থাকবে। অ্যান্ড দেন এইখানে আমরা তাকে বিভিন্ন ইভেন্টের ইনফরমেশন দিব। যেটা একাডেমিক ইভেন্ট। লাইক কোথাও গণিত অলিম্পিয়াড হচ্ছে, কোথাও একটা একাডেমিক ওয়ার্কশপ হচ্ছে, কোথাও কোনো স্কলার আসছেন বাংলাদেশে, তার সেই প্রোগ্রামগুলোতে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, সেই প্রসেসগুলো আমরা এখানে দিব। সো দ্যাট স্টুডেন্টরা তার নিজেদেরকে অনেক অ্যা স্টুডেন্ট লেভেল থেকেই তারা গ্রো করতে পারে। কারণ যেহেতু এটার কোনো ফরমাল ইনস্টিটিউশন নাই, আমরা আসলে এটাকে একটা ইনস্টিটিউশন হিসেবে কনসিডার করতে চাই। তার মানে হচ্ছে একজন স্টুডেন্ট যখন তার ক্যারিয়ারটা শুরু করতে যাবে, সে ক্যারিয়ারের লাইফ সাইকেল এ রাইট। মোটামুটি যা লাগে সবই যা লাগে তাই। দ্যাটস রিয়ালি গোইং টু বি আ ফ্যান্টাস্টিক ইনিশিয়েটিভ। আমরা তো স্টুডেন্টদের নিয়ে কথা বললাম যারা সম্ভবত খুব তাড়াতাড়ি হয়তোবা জব মার্কেটে ঢুকবে, ক্যারিয়ার শুরু করবে। হোয়াট অ্যাবাউট দ্য প্রফেশনালস যারা অলরেডি ধরেন জব মার্কেটে আছে, টেনিউরড প্রফেশনালস অথবা আ অতটা টেনিউরড হয় নাই। মানে হয়তোবা ৫ বছর ৬ বছর এক্সপেরিয়েন্স, ইভেন লিডার্স। তাদের জন্য আসলে ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রামটা কি হতে পারে? বা আপনার সেই ক্ষেত্রে সাজেশন কি? ওকে। আমার কাছে যেটা মনে হয় কি অলওয়েজ আপডেটেড থাকতে হবে। হুম, অলওয়েজ আপডেটেড থাকতে হবে। আসলে জাস্ট থিংক অ্যাবাউট আফটার 3 ইয়ার্স কি হবে বাংলাদেশে সেটা নিয়ে আপনাকে সবসময় প্ল্যান করতে হবে। নিজেকে আপডেট রাখা, স্কিল ডেভেলপমেন্ট করা এবং আমরা আমাদের মানে আঞ্চলিক ভাষায় যেটা বলি চোখ কান খোলা রাখা আরকি। অলওয়েজ এই এআই নিয়ে অনেক কথা হচ্ছে, মেশিন লার্নিং নিয়ে কথা হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা হচ্ছে। এই বিষয়গুলো তার এক্সপার্টিস ক্যারি করা আগে থেকেই। হুম। ইনফেক্ট এখন অ্যা অনেকেই ধরেন যে অনেক প্রতিষ্ঠান এখন ChatGPT ইউজ এর উপরে কোর্স করায়। সো দ্যাট মিনস যে এটার মার্কেটে এটার ডিমান্ড আছে। হ্যাঁ? এবং এই প্রফেশনালরা যদি এই ধরনের সমস্ত কোর্স আমি রিসেন্টলি আপনাকে বলতে পারি একটা বাংলাদেশের স্বনামধন্য কোম্পানির একজন এইচআর ম্যানেজার হুম, সে প্রোগ্রামিং শিখতেছে। আচ্ছা। আমি জিজ্ঞেসলাম, "ভাইয়া আপনার প্রোগ্রামিং শিখার পিছনে আপনার লজিকটা কি?" তো বলতেছে যে, "ভাই আমি প্রচুর টেক পিপল এর সাথে কাজ করি। হুম, সো এরা আমাকে বিভিন্ন ভুসুং-বাসুং বুঝায়ে আমাকে একটা প্রজেক্ট ডিলে করায়। সেটাতে আমার কি হয়? আমার পারফরম্যান্স এর প্রবলেম হয়। আমি যে একটা
টার্গেট সেট করি, সেই টার্গেট সেটটা ব্রেক হয়। সো আমি কিছু প্রোগ্রামিং এর এবিসি শিখে নিতেছি। সো ওরা যদি আমাকে এসে উল্টাপাল্টা বোঝানোর চেষ্টা করে আমি তখন এটাকে করতে পারব। আমি বললাম, "ভাই তাহলে আপনি আর কি, কি শিখছেন?" তো বলে যে, "আমি ফিন্যান্স শিখছি, আমি এই প্রোগ্রামের পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন পারি, আচ্ছা। আমি ডিজিটাল মার্কেটিং পারি, আমি বুস্টিং করতে হয় Facebook এ কিভাবে, বৃষ্টি হলে কোন এলাকায় সরিষার তেল দেখাইতে হবে সেটাও আমি শিখছি এদের কাছ থেকে।" সো দ্যাট মিনস যে আপনাকে যদি ক্যারিয়ার ডেভেলপ করতে হয়, আপনাকে যদি বড় হতে হয়, আপনাকে যদি একটা লিডারশিপ পজিশনে যেতে হয়, তাহলে আপনাকে পুরা এই সবসময় আপনাকে নিজেকে আপডেট রাখা। কিন্তু আনফরচুনেটলি আমাদের দেশে যেটা হয়, আমরা একবার চাকরি পেয়ে গেলে আমরা চিন্তা করি যে আমরা নিজেকে আর ডেভেলপমেন্টটা থামায় দেই। সো আমাদের এইজন্য লিডারশিপ পজিশন গুলাতে আমাদের ক্যারিয়ারটা গ্রো করে না। এই ক্ষেত্রে একটা মিথ আছে। মানে এটা প্রবাবলি অনেকেই মনে করে যে কোম্পানিগুলো ইনভেস্ট করা উচিত তাদের রিসোর্সে, তাদের রিসোর্সদের ডেভেলপমেন্ট পারপাস এ। বাট আমি অ্যাজ এ রিসোর্স, আমি একজন ইন্ডিভিজুয়াল রিসোর্স। আমার নিজেরও তো ইনভেস্ট করার একটা বিষয় আছে। হোয়াট ডু ইউ থিংক অ্যাজ অ্যান এক্সপার্ট অর কনসালট্যান্ট, এটা কি বোথ ওয়ে হওয়া উচিত? নাকি আসলে ইন্ডিভিজুয়ালদেরকে তার নিজের ডেভেলপমেন্টের পেছনে যথেষ্ট সময় দেওয়া উচিত, বাজেট থাকা উচিত? ওয়েল এইখানে আমি বলব যে ধরেন যে অ্যা অ্যা ইন্ডিভিজুয়াল এর যেমন ইন্টারেস্ট থাকা দরকার, কোম্পানিগুলারও এই দিক থেকে উইলিংনেস থাকা দরকার। কালকেই একটা জোকস পড়তেছিলাম এরকম যে অনেক ওনারা ভাবে যে আমি যদি এরে শিখাই সে যদি অন্য কোথাও চলে যায়, হ্যাঁ, তার পাল্টা সে বলতেছে যে আর সে যদি কিছু না শিখে এখানেই থেকে যায়, তাইলে কি হলো? দ্যাট মিনস একজন আনস্কিল মানুষ যদি আপনার পার্মানেন্টলি আপনার অর্গানাইজেশনে থেকে যায়, তার স্কিল গ্রো না করে, সে আপনার কোম্পানিকে আস্তে, আস্তে ডুবাই দিবে। আবার সে যদি স্কিল হয়ে চলেও যায়, বাট যতটা সময় সে আপনাকে দিয়ে যাবে বা দিবে সেই ক্ষেত্রে সেইটা আপনার জন্য প্রাইসলেস। অ্যান্ড সবাই সবসময় চলে যাবে বিষয়টা ওরকম না। এজন্য আপনি ওই না শিখে কোম্পানি ডাউন করার থেকে শেখানো অনেক ভালো এবং ভালো অর্গানাইজেশন গুলা এমএনসি তে তো ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট এর প্রচুর বাজেট থাকে স্কিল ডেভেলপমেন্ট এর। আমাদের দেশের লোকাল অর্গানাইজেশন গুলাও এখন ফিল করছে যে এমপ্লয়ি ইন্টারনাল স্কিল ডেভেলপমেন্ট এর জন্য তারা কাজ শুরু করেছে বা করছে। সো আমার ধারণা যে সবাই এটা ফিল করবে একসময় যে আ স্কিল ডেভেলপমেন্ট এর কোনো বিকল্প নাই ইন্টারনাল এমপ্লয়িদের জন্য। যখন স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছি, পার্টিকুলারলি ফর প্রফেশনালস, আমাদের দেশে এক ধরনের আরেকটা মিসকনসেপশন বা পারসেপশন এরকম যে স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে বিদেশে যেতে হবে। দেশের বাইরে না গেলে ভালো ট্রেনিং হয় না বা ডেভেলপমেন্টের সুযোগগুলা তৈরি হয় না। আপনি কি তাই মনে করেন যে আমাদের দেশে যারা ট্রেইনার আছে বা ফ্যাসিলিটেটর আছে, তারা কি যথেষ্ট নাকি আমাদের সেখানে ইমপ্রুভমেন্টের সুযোগ আছে? এটা ২ ভাবে বলা যেতে পারে। ফার্স্ট অফ অল আমাদের দেশের অনেক পপুলার ট্রেইনার যারা আপনি চিনেন তাদেরকে, তারা কিন্তু দেশের বাইরেও এখন আ অ্যাজ ট্রেইনার তারা কিন্তু যাচ্ছে। সো হাউ কাম? আমি জানি রিসেন্টলি এমন ১ জন ২ জনকে চিনি যারা ওয়ার্ল্ডের টপ আ রেপুটেড কোম্পানিগুলাতে বাংলাদেশ থেকে সে অ্যাজ ট্রেইনার হিসেবে গিয়েছে এবং লম্বা সময় ট্রেনিং কন্ডাক্ট করেছে। হোয়াট ইট মিনস? ইট মিনস যে আমাদের দেশে সেই রিসোর্স আছে। কিন্তু আমরা হয়তো সেভাবে প্রপারলি এটা ইউজ করতেছি না। সেকেন্ড থিং হলো যে হ্যাঁ, আমাদের দেশে কিছু লিমিটেশন আছে। এখন সবকিছুর লিমিটেশন আছে বিষয়টা তা না। আপনি যদি কোনো স্পেসিফিক সেগমেন্ট দেখেন যে এই সেগমেন্টে আমি ভালো ট্রেনার পাচ্ছি না, সেক্ষেত্রে আমার কিছু বাইরে পাঠানো দরকার অথবা কাউকে আনা দরকার এই দেশে, সেটা আপনি করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আপনার যদি মনে হয় যে না, এই বিষয়ে আমাদের দেশে এক্সপার্টিজ আছে, সো হোয়াই নট? আমরা লোকাল একজন ট্রেনারকে দিয়ে আমরা এইটা করলাম। অ্যান্ড এখন তো ধরেন যে ইনফরমেশন এভেইলেবল এভরিহোয়ার। সো আমার ধারণা যে বাংলাদেশে অনেক ফ্যান্টাস্টিক ট্রেনার আছে যারা লোকালি অনেক ইমপ্যাক্টফুল ট্রেনিং কন্ডাক্ট করেন। এবং আপনার সাথে জাস্ট একটু এড করি, উনারা কিন্তু অনেক ট্রেইনার তৈরি করছে। ট্রেন দ্য ট্রেইনার, টিটিটি, তারপরে আমি বেশ কয়েকটা অর্গানাইজেশন নামও জানি এবং ওটার পেছনে যারা আছেন, দে আর ভেরি রেপুটেড ট্রেইনার। সাথে, সাথে তারা তাদের সাকসেসরও তৈরি করার চেষ্টা করছে। হুইচ ইস এ গুড সাইন। ডেফিনিটলি। এবং সেক্ষেত্রে এই যে ইকোসিস্টেম মানে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা তো একটা ইন্ডাস্ট্রি। আমি যদি বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি, এখানে একটা স্টেক হোল্ডার সাডেনলি ট্রেইনার, ফ্যাসিলিটেটর, আরেকটা স্টেক হোল্ডার কোম্পানিজ গুলো, আরেকটা স্টেক হোল্ডার হচ্ছে যারা ট্রেনি মানে সার্ভিসটা নিচ্ছে।
What do you think should be the role of government? ওকে, গভর্নমেন্টের তো সবসময়ই সব জায়গায় রোল প্লে করার সুযোগ থাকে বিকজ সে তো আসলে আল্টিমেট বডি। সো এইখানে আমার কাছে আমরা ধরেন গভর্নমেন্ট প্রজেক্টের অনেক ট্রেনিং চলে। তো সেগুলো আসলে অ্যাসেসমেন্ট গুলা আমার কাছে আমার আ ছোট্ট নলেজে যেটা মনে হয় যে সেটার প্রপার অ্যাসেসমেন্টটা হয় না। যদি অ্যাসেসমেন্ট হইতো তারা কিন্তু অনেক ইনিশিয়েটিভ নেয়। তারা অনেক ট্রেনিং অফার করে। তারা অনেক প্রজেক্ট ডেভেলপ করে। তারা অনেক কিছুর উপরে ধরেন যে এআই এর উপরে ট্রেনিং কিন্তু গভর্নমেন্ট থেকে হয়। হ্যাঁ? গ্রাফিক্স এর উপরে ট্রেনিং হয়, মোশন ডিজাইন এর উপরে ট্রেনিং হয়। কিন্তু আমার ধারণা যে প্রপার অ্যাসেসমেন্ট যদি হতো অ্যান্ড রাইট পিপল টু পুট দ্য রাইট প্লেস যদি হতো তাহলে আমার মনে হয় যে এই জায়গাটাতেও কাজ করত। অ্যান্ড দেন এই গ গভর্নমেন্ট বডিকে অবশ্যই একটা ভালো মনিটাইজেশন এর জন্য বা মনিটর করার সুযোগ আছে মার্কেটগুলাতে। এবং ট্রেইনার বা ওভারঅল সব জায়গায় কিছু ইনভেস্টমেন্ট তাদের নিয়ে সামিট করা, তাদের ডেভেলপমেন্ট করা, তাদেরকে দেশের বাইরে পাঠায় হয়তো কোনো ব্যাপারে স্কিল ডেভেলপ করা, সেগুলো হয়তো তারা উদ্যোগ নিলে হয়তো আমাদের দেশে অনেক ভালো ট্রেইনার তৈরি হতে পারে। দে হ্যাভ হিউজ ক্যাপাসিটি। আমি আবারও বলছি যে আমি অনেককেই চিনি, পার্সোনালি চিনি, আমার সাথে খুবই ভালো সম্পর্ক। তারা খুবই ভালো মানের ট্রেইনার এবং তাদের খুবই ক্যাপাসিটি আছে। হয়তো কিছু জায়গায় যদি তাকে একটু আ গাইড করা যায়, সে হয়তো এটাকে আরো বেশি ইনপুট দিতে পারবে বা ইমপ্যাক্টফুল হবে মার্কেটের জন্য। ওকে, গুড, ভেরি গুড ইনফরমেশন। এখন যে বিষয়টা নিয়ে শোয়েব ভাই একটু জানতে চাচ্ছি আপনার কাছে। আমাদের দেশটা এখন ট্রানজিশন এর মধ্যে দিয়ে যাচ্ছে এবং অনেকেই বলে হিউম্যান ক্যাপিটাল ইস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পোর্টেন্ট রিসোর্সেস ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি ইকোনমি। এই জায়গাটাতে আপনি তো অনেকদিন ধরে কাজ করছেন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। আপনি কি মনে করেন যে আমাদের যে দেশের ইকোনমি নেক্সট লেভেলে নেয়ার জন্য যথেষ্ট ক্যাপেবল লিডার এবং স্কিলড রিসোর্সেস আছে? আমি মনে করি যে আমাদের দেশের ইয়াং ফোর্স এবং আপনি আ জেনে থাকবেন যে বাংলাদেশের টোটাল 40 ইয়ার্স এ বিলো 40 ইয়ার্স পপুলেশনটা একটা লার্জ স্কেলের পপুলেশন আছে। যেটা পৃথিবীর যেকোনো দেশের জন্য সবচেয়ে বড় স্ট্রেংথ। কিন্তু আমরা এই স্ট্রেংথটাকে আমার কেন যেন মনে হয় যে আমরা প্রপারলি ইউজ করতে পারছি না। এটা হয়তো পলিসি লেভেলে কিছু প্রবলেম আছে। হয়তো আমাদের মাইন্ডসেটের মধ্যেও কিছু প্রবলেম আছে। আমাদের অলওয়েজ ব্যাক অফ দ্য মাইন্ড হয়তো আমরা অন্য কিছু চিন্তা করি। বাট এ এ এগেইন যে এইখানে আমার ধারণা যে এই টোটাল এমপ্লয়মেন্টকে যদি আমরা একটা প্রপার গাইডেন্স এর মধ্যে আনতে পারতাম, টোটাল এই গ্রুপ অফ পিপল কে যারা বিলো 40, আমার ধারণা তারা এই ক্যাপাবিলিটি আছে। কেননা আমাদের দেশের অনেক অ্যা অ অ অনেক স্টুডেন্ট যারা দেশের বাইরে গিয়ে অনেক ভালো করতেছে। রিসেন্টলি আমরা অনেকের নাম জানি যারা দেশের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক ভালো করতেছে। সো অ্যা অন্যরা কেন পারবে না? সো এইজন্য আমার ধারণা যে এই জায়গাটাতে আমাদের বোধহয় কাজ করার সুযোগ আছে এবং আমাদের এই জায়গাটাতে নজর দেওয়ারও সুযোগ আছে। যে এবং দিলে হয়তো আমরা আরো ভালো আউটপুট তাদের কাছ থেকে আমরা আনতে পারব। প্রাইভেট সেক্টর যেটা আমরা জাস্ট প্রোগ্রামের আগেও ডিসকাস করছিলাম। প্রাইভেট সেক্টর প্রায় 90% এর উপরে কন্ট্রিবিউট করছে ইন ক্রিয়েটিং দ্য জবস। তো এত বড় একটা সেক্টর এবং এত ইম্পোর্টেন্ট একটা সেগমেন্ট বা সেক্টর, এই সেক্টরটা আরো নতুন, নতুন জব ক্রিয়েট করার ক্ষেত্রে আপনার কি মনে হয় যে পলিসি সাপোর্ট যেটা লাগবে সেটা কি অ্যাডিকুয়েট? I don't think so. আমার কাছে মনে হয় আমি রিসেন্টলি বোধহয় কোনো একজন গভর্নমেন্ট প্রফেশনাল এর একটা ইন্টারভিউতে দেখলাম যে বাংলাদেশে নতুন চাকরি, নতুন ব্যবসা শুরু করাটা বোধহয় র‍্যাংকিং এ 100 প্লাস এ মানে 150 প্লাস র‍্যাংকিং তারা আছে। দ্যাট মিনস যে ব্যবসা শুরু করা এত কঠিন এই দেশে। সো আপনার এমপ্লয়মেন্ট কিভাবে তৈরি হবে? আ আমি আমি হংকং, সিঙ্গাপুর, মালয়েশিয়াতে একটা জব পোর্টাল আছে জবসডিবি। ওরা শুধু হংকং নিয়ে যারা কাজ করে, ওদের জব পোর্টালে যেকোনো সময় 10,000 প্লাস সিভি থাকে যেকোনো সময়। হ্যাঁ? যেটা বাংলাদেশের ঢাকার এক মিরপুরের থেকেও মিরপুরেরও ৩ ভাগের ১ ভাগ। কিন্তু ওদের জব পোর্টালে ১০,০০০ প্লাস সিভি থাকে যেকোনো জব থাকে যেকোনো সময়। সো আর বাংলাদেশে যদি ধরেন যে হাইয়েস্ট অ্যানাউন্সমেন্ট হয় সেটাও ৫,০০০ ৫,৫০০ জবের বেশি বা ৬,০০০ এর বেশি খুব কম যায়। ফরমাল অ্যান্ড আদারস Facebook, LinkedIn অ্যান্ড বিভিন্ন মিডিয়াতে। সো হোয়াট ইট মিনস এটার মানে হলো যে আমাদের এখানে সবাই আমরা
চাকরি খুঁজি, entrepreneurship কম। কারণ হলো যে আমাদের নতুন বিজনেস শুরু করার বিষয়টা অনেক কঠিন। ইনভেস্টমেন্টের প্রবলেম, বিভিন্ন ডকুমেন্টেশনের প্রবলেম। ব্যাংকে যাবেন আপনি, আপনাকে আপনাকে প্রপারলি তারা হয়তো ইনভেস্ট করবে না এই বিষয়গুলোতে। আপনি একটা ডকুমেন্টেশন রেডি করতে যাবেন, সেইখানে অনেক প্রতিবন্ধকতা তৈরি হবে। সো এই বিষয়গুলো আমার মনে হয় যে ডেভেলপ করার সুযোগ আছে। আমি রিসেন্টলি কোন এক গভর্নমেন্ট বডির কাছ থেকে শুনলাম যে বাংলাদেশে ব্যবসা শুরু করা অনেক কঠিন। ইটস প্রবাবলি আশিক চৌধুরী। হ্যাঁ, চেয়ারম্যান বিডা। সেই বলতেছিল যে বাংলাদেশে বিজনেস শুরু করা অন্যতম কঠিন একটা কাজ। সো এইটাই যদি হয় ওভারঅল সিনারিও, তাইলে সাধারণ মানুষের জন্য ধরেন যে কিভাবে নতুন ব্যবসা শুরু হবে? কারেক্ট এবং মিস্টার আশিক ওয়াজ অলসো টকিং অ্যাবাউট সে চেষ্টা করছে স্ট্রিমলাইন করা। রাইট। কিভাবে ওয়ান স্টপ শপ করা যায় এবং হি ইস অলসো প্রবাবলি ডিক্লেয়ার্ড রিসেন্টলি একটা পোর্টাল বা অ্যাপ তৈরি করবে যেখানে আ ম্যাচ মেকিং হিসাবে কাজ করবে যারা আসলে ইনভেস্ট করতে চায় এবং যাদের ফান্ড দরকার। হুইচ ইস গুড। এই ইনিশিয়েটিভ গুলা চিন্তাগুলা আসতেছে। হ্যাঁ, অ্যান্ড দেন আমাদের দেশে ইউনিভার্সিটি গুলাতে ধরেন এই যে আমরাই ধরেন যে সবসময় উই আর টকিং অ্যাবাউট জব কিভাবে চাকরি খুঁজতে হবে, চাকরি করতে হবে, চাকরিটা ভালো করতে হবে অ্যান্ড চাকরি পেতে হবে। বাট আমরা কিন্তু entrepreneurship নিয়ে কথা বলি না। আমরা বলি না যে তোমাকে তাড়াতাড়ি পাস করার আগেই তুমি একটা পার্ট টাইম একটা জব খুঁজো বলি আমরা। কিন্তু চাকরি তুমি একটা বিজনেস শুরু করো ছোট ইয়া থেকে তোমার নতুন আইডিয়া জেনারেট করো, নতুন ইনোভেশন এর দিকে যাও। ইনোভেশন বা আইডিয়া ক্যাম্পেইন আমাদের দেশে হয় না। যে ঐরকম পপুলার না আমাদের দেশে। আমাদের দেশে জব কম্পিটিশন পপুলার। জব ফেয়ার হয় কিন্তু ইনোভেশন ফেয়ার হয় না। সো এইরকম ইনোভেটিভ আইডিয়াস বা নতুন কিছু ফেয়ার আমাদের দেশে হয় না। এটার জন্যই আমাদের দেশের এই আনএমপ্লয়মেন্ট এর সংখ্যা বেশি। আমাদের দেশে নতুন জব ক্রিয়েট হচ্ছে না। অ্যান্ড অ্যাজ আই রিমেম্বার ডক্টর ইউনূসের একটা কথা আছেন যে, "চাকরি খোঁজা বা চাকরি করা আধুনিক দাসত্ব।" সো আমরা নিজেও ক্যারিয়ার পোর্টালে কাজ করার পরেও আমি বলতেছি যে, আমাদের দেশে এই জিনিসটা এখনো ডেভেলপ করে নাই। বাট এইটার দিকে নজর দেওয়া উচিত। সবাই চাকরি করবে না, আবার সবাই এন্টারপ্রেনিউর হবে না। কিছু ক্রিয়েটিভ মানুষ এন্টারপ্রেনিউর হবে, কিছু ক্রিয়েটিভ মানুষ চাকরি করবে। কিন্তু আমাদের দেশে এই নতুন বিজনেস ওপেন করার অপশন গুলা খুবই কঠিন, খুবই জটিল। যেটা হওয়া উচিত না একটা ডেভেলপিং কান্ট্রি র জন্য। আপনি কারেক্টলি বলেছেন। আমাদের entrepreneurship এ আসলে মনোযোগ দেওয়া উচিত। যেমন এখনকার সময়ে ছেলেবেলা তো আসলে অনেক ওপেন মাইন্ডেড। তারা আসলে অনেক কিছুই অনেকভাবেই চিন্তা করে যেটা আমরা হয়তোবা পারি নাই। আমরা ফেল করেছি নানাভাবে। আমরা একটা stereotyping সমস্যায় ছিলাম। ভালো একটা জায়গায় ভর্তি হইতে হবে। দেন ভালো রেজাল্ট করতে হবে, একটা ভালো চাকরি। তারপরে গাড়ি এবং একটা ফ্ল্যাট। That was the kind of ambition আমাদের সময়ে বেশি। এখন কিন্তু ছেলেপেলেগুলা চিন্তা করে বাট আমাদের এনভায়রনমেন্ট ওভাবে হয়তোবা কন্ডিসিভ অথবা কনভেনিয়েন্ট না। এইটা ভাই একটা ট্র্যাডিশনাল প্র্যাকটিস। লাইক এইটা ধরেন যে একটা সোসাইটি প্রেশার, ফ্যামিলি প্রেশার। লাইক ধরেন আপনি একটা ছোট বিজনেস শুরু করবেন, ফ্যামিলি থেকে কিছুতেই অ্যালাও করবে না। বলবে, "তুই ভালো ইনস্টিটিউট থেকে পড়ছিস, তুই কেন আ চাকরি করবি? আ বা বিজনেস করবি। তুই ভালো একটা জায়গায় চাকরি কর। বড় কর্পোরেট হাউসে গিয়ে যা। আমি বুক ফুলায় সবাইকে বলব, আমার ছেলে ওই কোম্পানিতে চাকরি করে, আমার মেয়ে এই কোম্পানিতে চাকরি করে।" এই যে একটা ফ্যামিলি প্রেশার, সোসাইটি প্রেশার, বন্ধু-বান্ধব সবাই ভালো ইনস্টিটিউশনে বা অর্গানাইজেশনে চাকরি পেয়ে গেছে। আমি এখনো কিছু করতেছি না। একটা স্টার্টআপ নিয়ে পড়ে আছি। যেইখানে আমাকে খুব পরিশ্রম করতে হচ্ছে। আমাকে হ্যান্ড টু মাউথ মানে ১ম ২-৩ বছর তো যেকোনো নতুন বিজনেসেই তাকে পরিশ্রম করতে হয়। যখন দেখে বন্ধু-বান্ধব নতুন চাকরি পেয়ে গেছে এবং তারা খুব পশ লাইফ লিড করতেছে, তখন সবাই আস্তে, আস্তে এখান থেকে কুইট করে চাকরিতে চলে যায়। কারণ এইটা একটা সহজ এবং খুবই সিম্পল একটা ওয়ে। সিকিউরড। প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট সময় টাকা ঢুকে যাচ্ছে। সিকিউর অ্যান্ড সিম্পল ওয়ে। এইখানে ধরেন যে যত বড় অর্গানাইজেশন তত আপনার ক্রিয়েটিভিটি এক্সপোজ করার সুযোগ কম। কারণ এরা একটা সিস্টেমের মধ্যে চলে। নিজস্ব এসওপির মধ্যে তারা নিজস্ব সিস্টেমের মধ্যে চলবে। আপনি ওই সিস্টেমের একজন প্লেয়ার। আপনি ওই সিস্টেম ক্রিয়েটর না। আপনি জাস্ট ওই সিস্টেমের একটা প্লেয়ার। তো আপনি ওই একটা প্লেয়ার একটা লেয়ারে থাকবেন, সেই লেয়ার থেকে আরেকটা লেয়ারে যাবেন, আরেকটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে যাবেন। বাট আপনাকে ওই বাউন্ডারির মধ্যেই থাকতে হবে। হ্যাঁ? এক্সেপশনাল কেস ছাড়া নরমাল প্র্যাকটিস। তো সেই ক্ষেত্রে আপনার যে ক্রিয়েটিভিটিটা আপনি ইউনিভার্সিটিতে যে স্বপ্ন দেখছেন, আপনি যে পৃথিবীতে মার্ক জাকারবার্গকে দেখেন, বিল গেটসকে দেখেন, কার্লোস স্লিমকে দেখেন। আমরা শুধু বা এলন মাস্ককে দেখি। কিন্তু আমরা শুধু দেখি।
কিন্তু আমরা ওই দিন শেষে আমরা আসলে বেছে নেই সহজ পথ। যে চাকরি করব, পশ লাইফ লিড করব, মাস গেলে সেলারি পাবো, দ্যাটস ইট। এই যে এই সিচুয়েশনটা মানে এখন তো আপনি যেটা কারেক্টলি বললেন যে আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ৪০ বছরের নিচে জনসংখ্যা অনেক। তো এদেরকে চাকরিমুখী করা শুড বি আওয়ার অবজেক্টিভ অর এন্টারপ্রেনিউরশিপ এও আমাদের প্রমোট করা উচিত। সেক্ষেত্রে প্রাইভেট সেক্টর কি করতে পারে? ২ টাতেই ভাইয়া আমি বলব যে ইকুয়ালি ইম্পোর্টেন্ট। আ আপনাকে যেমন entrepreneur তৈরি করতে হবে, জি, সেম টাইম আপনাকে ভালো প্রফেশনাল তৈরি করতে হবে। আচ্ছা। ভালো ম্যানেজার তৈরি করতে হবে। ভালো এক্সিকিউটিভ তৈরি করতে হুম, হবে। কারণ যে সবাই যদি entrepreneur হয়ে যায় তাহলে সেই কোম্পানিগুলাতে কাজ করবে কারা? কারেক্ট। আবার সবাই যদি চাকরি করে তাহলে এমপ্লয়মেন্ট বাড়বে কিভাবে? সো ২ টাই ভাইস ভার্সা। সো আপনাকে ফোকাস করতে হবে জব ক্রিয়েশন এর দিকে, আপনাকে ফোকাস করতে হবে entrepreneurship এর দিকে। সেই ক্ষেত্রে ২ টা যদি সিমিলার ওয়েতে চলে, সেই ক্ষেত্রে আপনার ই ই ই এমপ্লয়মেন্ট বাড়বে। সেই ক্ষেত্রে আপনার ক্রিয়েটিভিটি বাড়বে, ইনোভেশন বাড়বে এবং দেশের আল্টিমেটলি ডেভেলপমেন্ট হবে। এবং এইটার জন্য সবচেয়ে বড় রোল প্লে করবে যারা, তাদের বয়স বিলো 40 এবং সেই জনসংখ্যা বাংলাদেশে বেশি। বাট আনফরচুনেটলি আমরা সেটাকে ইউজ করতে পারছি না। ভেরি আনফরচুনেটলি আমরা সেটাকে ইউজ করতে পারছি না। কিন্তু আমাদের প্রসপেক্ট, পটেনশিয়ালিটি আমাদের যেকোনো ইউরোপের আমরা যাদেরকে দেখে হিংসা করি, যাদের দেখে আমরা আ এক্সাম্পল দেই, তাদের যেকোনো দেশের থেকে আমাদের এই ইয়ুথ কমিউনিটি অনেক প্রোডাক্টিভ কমিউনিটি অনেক বেশি। বাট আনফরচুনেটলি আমরা ইউজ করতে পারছি না। আশা করছি একদিন হয়তো আমরা পারবো বা পাবো। সেদিন হয়তো আমরাও একটা ভালো দেশের কাতারে গিয়ে পৌঁছাবো। অবশ্যই এটা আমাদের সবারই অ্যাসপিরেশন। আ আমরা প্রোগ্রামের শেষ সেগমেন্টে চলে এসেছি অলমোস্ট। নেক্সট জবস নিয়ে কথা বলব। অ্যান্ড ইউ আর রিপ্রেজেন্টিং দিস কনসার্ন অফ আকিজ রিসোর্সেস। সো আপনি ওয়ান অফ দ্য কোর আর্কিটেক্ট অফ দিস ইনিশিয়েটিভ। সো নেক্সট জবস নিয়ে কিছু বলেন। ওয়েল আমি আসলে আমরা জাস্ট শুরু করেছি ৫ মাস হলো। আমরা লাস্ট মান্থে আমরা একটা সফট লঞ্চ করেছি নেক্সট জবস এ। এখন বেটা টেস্টিং চলতেছে। তো অলমোস্ট আমরা আসলে কয়েকটা জিনিস মাথায় রেখে কাজ শুরু করেছি। যেটা আমি আগেও একটু মেনশন করেছি। আমরা আসলে এটা কোনো ট্র্যাডিশনাল জব পোর্টাল না। আমরা যেটা করছি এটা একটা ক্যারিয়ার পোর্টাল। একজন মানুষের ক্লাসরুম থেকে রিটায়ারমেন্ট পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমরা তাকে টাচ করব, তাকে গাইড করব, তাকে হেল্প করব। উই আর অ্যাকচুয়ালি এক্সপার্ট নেভিগেটর। আমাদের নেক্সট জবস এর মূল প্ল্যান হলো একজন স্টুডেন্টের এক্সপার্ট নেভিগেটর হওয়া। একজন আ এন্টারপ্রেনিউর হতে চায়, তাকে গাইড করা। একজন স্টুডেন্ট তার মধ্যে ভালো ট্যালেন্ট আছে কিন্তু সুযোগ সুবিধার অভাবে সে ভালো কিছু করতে পারছে না, তার পাশে থাকা। এবং তাকে গাইড করা যে কোন পথে গেলে সে কি হতে চায়। তার তার ফিউচার প্ল্যান কি, তার গোল কি, সেই গোল অনুযায়ী তাকে গাইডেন্স দেয়া। এবং এট দ্য সেম টাইম জব সিকারদের ক্ষেত্রেও নরমালি একটা জব পোর্টালে যেটা হয় যে একজন চাকরি পেল বা তার সাথে আসলে জব পোর্টালে আর কোনো রিলেশন থাকে না। বাট আমরা তার ক্যারিয়ার যেহেতু এক্সপার্ট নেভিগেটর হিসেবে কাজ করব, আমাদের মাধ্যমে যেসব জব সিকাররা চাকরি পাবে, চাকরি পাওয়ার পরে ২ বছর পর তাকে আবার সুইচ করে আরো কিছু লার্নিং দরকার অথবা তার কিছু একাডেমিক অ্যান্ড প্রেজেন্ট এক্সপেরিয়েন্স এর উপরে বা তার জেডির উপরে বেস করে তার যে কিছু স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং দরকার সেইগুলো আমরা তাকে সাজেস্ট করব এবং সেইগুলো আমরা তাকে ট্রেন আপ করতে বা নিজেকে ট্রেনিং করে ডেভেলপ করতে আমরা বলব। পাশাপাশি আমরা এখানে অল কাইন্ড অফ ইনফরমেশন যেটা সে পেতে পারে একটা এটিএস ফ্রেন্ডলি সিভি যেটা আল্টিমেটলি ইন ফিউচারে সবাই হয়তো এই অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে সবাই সিভি শর্টলিস্ট করবে। সেইখানে সে যেন এটিএস ফ্রেন্ডলি সিভি বানাতে পারে, সেটার কিছু ফরমেট আমরা ডেভেলপ করছি। আমরা পাশাপাশি তাকে অ্যা অ্যা ওয়ার্লড ওয়াইড দেশের বাইরেও অ্যাম কিভাবে জবের জন্য বিভিন্ন জায়গায় এপ্লাই করা যায়, সেইরকম একটা যে সিস্টেম আমরা ডেভেলপ করব। অ্যান্ড আমরা কিছু ফিজিক্যাল জব সেন্টার ক্রিয়েট করার প্ল্যান আছে। যেখানে এসে সে একটা প্রফেশনাল ফটোগ্রাফ তৈরি করতে পারবে, যেখানে এসে তার সিভি তৈরি করতে পারবে, সেখানে এসে সে তার ক্যারিয়ার গাইডলাইন দিতে পারবে। সো আমাদের প্ল্যান আছে যে এটাকে একটা কমপ্লিট ইকোসিস্টেম ডেভেলপ করা, যেটা নেক্সট জবস এর মাধ্যমে এবং আপনি জানেন যেহেতু এটি আকিজ রিসোর্স এর একটি কনসার্ন অ্যান্ড আকিজ রিসোর্স এর অলরেডি ৪০ টা কোম্পানি মার্কেটে আছে। সো এই ইন্টারনাল সমস্ত রিক্রুটমেন্ট ফুলফিল করার পরে এবং মার্কেটে কিভাবে একটা ইমপ্যাক্টফুল
ক্যারিয়ার পোর্টাল হিসেবে থাকা যায়। আমাদের আসলে আল্টিমেট টার্গেটটা মূলত এরকম। যা বুঝলাম, next jobs is going to be kind of a good mentor for a careerist, রাইট। আমরা এটাকে বলে থাকি এক্সপার্ট নেভিগেটর। expert navigator, a good term. এটা আমার মনে হয় বাংলাদেশে ১ম হতে যাচ্ছে এরকম মনে হয় না? ক্যারিয়ার পোর্টাল হিসেবে জব পোর্টাল বাংলাদেশে অনেক আছে। বাট আমরা এটাকে ক্যারিয়ার পোর্টাল বলছি বিকজ অফ একটা জব পোর্টাল থেকে আমরা আ সম্পূর্ণ ডিফারেন্ট কিছু এক্টিভিটি করব। এখানে জবের ইনফরমেশনটা যেমন থাকবে, তেমন অন্যান্য যত বিষয় একটা স্টুডেন্টের দরকার হয়, তার ইসের জন্য, লাইফ লিড করার জন্য সেটা আমরা এখানে রাখবো। অ্যান্ড প্রফেশনালরা যে বিভিন্ন ম্যারাথন করে সেই ইনফরমেশন গুলো আমাদের এখানে থাকবে। গভর্নমেন্ট জবের ইনফরমেশন গুলো আমাদের এখানে থাকবে। প্রাইভেট জবের ইনফরমেশন গুলো এখানে থাকবে। সে তার স্কিল কিভাবে সে আ ল একটা কোম্পানিতে লকড হয়ে আছে, সেখান থেকে বের হয়ে সে তার স্কিল ডেভেলপমেন্ট কিভাবে করতে পারে, সেটা থাকবে। এট দ্য সেম টাইম এমপ্লয়াররা যেন আননেসেসারি সিভি না পায়। একদম প্রপার ওয়েতে পারফেক্ট পারসন কে ম্যাচ করে তাকে সিভিটা পায়, সেই দিকেও আমরা ফোকাস করি। পারফেক্ট পারসন পাওয়ার বা ক্যান্ডিডেট পাওয়ার ক্ষেত্রে আপনারা কি কোন টেকনোলজি অথবা এআই ইউস করছেন বা হ্যাঁ, আমরা এটাকে এআই পাওয়ারড জব পোর্টাল ক্যারিয়ার পোর্টাল বলছি। সো এআই পাওয়ারড ক্যারিয়ার পোর্টাল বলার মূল উদ্দেশ্য হলো যে, আপনি যখন আপনার জেডিটা দিবেন যে, আমি এই পজিশনের জন্য এই ধরনের রিক্রুটমেন্ট বা এই ধরনের লোক হায়ার করতে চাই। সিস্টেম তখন ওই রেলেভেন্ট ইনফরমেশন যার সিভিতে আছে, সেগুলো দিয়ে তাকে এপ্লাই করার জন্য ইন্সপায়ার করবে বা মেসেজ করবে। এট দ্য সেম টাইম কেউ যদি irrelevant কেউ এসে এপ্লাই করতে চায়, তাকে নোটিস করবে যে, "ইউ আর নট এলিজিবল টু এপ্লাই হিয়ার" এবং আপনার অ্যাপ্লিকেশন আপনি ওইখানে এআই দিয়ে ওইটাকে স্ক্রিনিং করতে পারবেন। আচ্ছা। আমাদের দেশে এইচআর এর লোকজন একটা বড় কমপ্লেইন যে, আনএমপ্লয়মেন্ট এভরিহোয়ার, হাজার সিভি আসে। কিন্তু তার মধ্য থেকে আমি আমার প্রসপেক্টিভ বা পটেনশিয়াল সিভি পাই না। আমাকে অনেক সিভি দেখতে হয়। আমার ম্যান আওয়ার নষ্ট হয়। আমার আ কেপিআই তে প্রবলেম হয়। সেই ক্ষেত্রে আমরা এখানে ২ টা সার্চ অপশন রাখবো। একটা ম্যানুয়াল সার্চ, একটা এআই সার্চ। ম্যানুয়ালে যে কেউ ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ এ যেতে পারবে যদি সে চায়। এআইতে যখনই সে ক্লিক করবে, করার সাথে তার জেডি থেকে এবং জব সিকারের যে জেডি বা রেসপনসিবিলিটিস বা কারেন্ট পজিশন, সেটার থেকে বের করে তাকে ৩ টা ক্যাটেগরি করে দিবে। টপ ফিট, এভারেজ ফিট, বিলো এভারেজ ফিট। টপ ফিটের ফর এক্সাম্পল আপনার সিভিটা টপ ফিটে আসলো। আমি জাস্ট আপনার সিভির উপরে ধরার সাথে ও একটা এক্সট্রা টুলবার দিয়ে আমাকে দেখাবে কি কনসিডারেশন এ আমি একে টপ বলতেছি। লাইক সে চাচ্ছে বিএসসি ইন সিএসই, আমার বিএসসি ইন সিএসই আছে। সে চাচ্ছে আমি Next.js এ কাজ করা, আমার এখানে Next.js এ কাজ করার অভিজ্ঞতা আছে। সে চাচ্ছে আমি হয়তো ইন অ্যাডিশন আমি একটু কিউএ করেছিলাম কোনো একটা অর্গানাইজেশনে কিউএ হিসেবে কাজ করেছি, এইটাতেও ঠিক এইটা আছে। সো এইসব কনসিডারেশন এবং তার সেলারি, তার একাডেমিক কোয়ালিফিকেশন, তার লোকেশন অ্যান্ড দেন তার কারেন্ট রেসপন্সিবিলিটি সবকিছু মিলে তাকে টপ ফিট সিভি গুলা বের করে দিবে। সো দ্যাট এমপ্লয়ি ক্যান ইজিলি হায়ার দেম এবং এই টপ ফিট এর সিভি গুলা জাস্ট ওই সিস্টেমের মাধ্যমেই তারা অটোমেটেড একটা মেসেজ দিয়ে তাদেরকে ইন্টারভিউতে ইনভাইট করতে পারবে। I think it's going to be a fantastic tool or platform ইনশাআল্লাহ। for both the employee and employers. জব সিকার। জব সিকারদের জন্য জব সিকারদের একটা ফ্রাস্ট্রেশন থাকে। আমি এপ্লাই করছি প্রচুর কিন্তু আমি আমাকে ইন্টারভিউতে কল করছে না। আমি চাকরি পাচ্ছি না। সো সেই ক্ষেত্রে তাকে অ্যাপ্লিকেশনে সবাই তাকে আটকাবে। বুঝতে পেরেছি। যে তোমার জন্য আসলে এই জবটা না। এবং তাকে সাজেস্ট করবে যে তুমি এই জবটাতে এপ্লাই না করে এই জবগুলাতে এপ্লাই করলে তোমার ইন্টারভিউতে কল পাওয়ার সুযোগ বেশি থাকবে। আবার তুমি যদি এই জবে এপ্লাই করো তাহলে তুমি কল পাওয়ার চান্সও কম থাকবে এবং তোমাকে নেগেটিভ মার্কেটিং করা হবে কাইন্ড অফ। সেই ক্ষেত্রে জব সিকার আল্টিমেটলি তখন তার সাজেস্টেড যে জবগুলা আছে সেগুলাতে গিয়ে সে এপ্লাই করবে এবং সে ইন্টারভিউতে কল পাবে। সো ভাই আমরা একেবারে শেষের দিকে চলে আসছি। এই সেগমেন্টটাতে আপনার কাছ থেকে আপনার পটেনশিয়াল যারা ক্লায়েন্ট বা অডিয়েন্স আছে তাদেরকে আপনি কিছু বলতে চান ফ্রম দিস প্ল্যাটফর্ম? ওকে, আমি ১ম এ জব সিকার যারা আছে বা আমরা যারা চাকরি খুঁজছি তাদেরকে আমি বলব যে আমরা সবসময় চিন্তা করি যে ফাইনাল ইয়ারে এসে চাকরি খুঁজবো বা ফাইনাল ইয়ার এসে। আমার কথা হলো যে আমরা 1st ইয়ার থেকে একটা গোল সেট করব। গোল সেট করার পরে সেই গোল এর উপরে বেস করে আমরা আমাদের ক্যারিয়ারটা আমাদের পুরা
আ প্রোগ্রেসটা আমরা করতে থাকবো। আমরা একটা নাম, ঠিকানা, এসএসসি, ইন্টারমিডিয়েট দিয়ে একটা সিভিও তৈরি করব। এবং আমি যখন গ্র্যাজুয়েশন শেষ করে ইনস্টিটিউশন থেকে বের হব, তখন আমার কাছে পারফেক্ট একটা সিভি থাকবে। এট দ্য সেম টাইম আমরা বিভিন্ন কর্পোরেট হাউসের সাথে কমিউনিকেট করে বিভিন্ন নন পলিটিক্যাল অর্গানাইজেশন যেগুলো আছে, ক্যারিয়ার ক্লাব, তারপরে বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী কালচারাল ক্লাব-ট্রাব আছে। এদের সাথে সম্পৃক্ত হব। নিজেকে একটা টিম প্লেয়ার হিসেবে তৈরি করব। নিজের লিডারশিপ ডেভেলপ করব। পাশাপাশি এমপ্লয়েডদেরকেও এই স্টুডেন্টদেরকে সুযোগ দেওয়ার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। এটাই আসলে আমার মেসেজ। থ্যাংক ইউ। শোয়েব ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আপনি বেশ কিছু ইনফরমেশন এবং ইনসাইটস দিয়েছেন। তো আমাদের আজকের পডকাস্টের আসলে উদ্দেশ্য সেটাই ছিল। একজন এক্সপার্ট এর সাথে কথা বলা এবং উনার এক্সপেরিয়েন্স বেসিস এ আপনাদের জন্য ইনফরমেশন গুলা দেওয়া। যারা জব সিকার এবং যারা এমপ্লয়ার তাদের জন্য আই এম সিউর এই পডকাস্ট যথেষ্ট হেল্পফুল হবে। সবাইকে ধন্যবাদ। নেক্সট এপিসোডের জন্য আগাম আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।